ভারতের সবথেকে সেন্সিটিভ অঞ্চলগুলির মধ্যে অন্যতম উত্তর পূর্ব ভারত অর্থাৎ সেভেন সিস্টার্সের একেবারে প্রবেশ মুখে কি নতুন কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের সিলেটে হঠাৎ আমেরিকান সেনাবাহিনীর এলিট প্যারা কমান্ডোস কেন ঘাঁটি গেড়েছে, কেন তারা এমন একটি এলাকায় জঙ্গল ওয়ারফেয়ার এবং সিক্রেট স্পেশাল অপারেশনের ট্রেনিং নিচ্ছে যেখান থেকে আসাম ও মেঘালয়ের সীমান্ত কার্যত হাত বাড়ালেই ছোঁয়া যায়। আর ঠিক যে সময় আমেরিকান ও বাংলাদেশি সেনারা সিলেটের জঙ্গলে ট্যাকটিক্যাল অপারেশন চালাচ্ছে, ঠিক একই সময় বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান তুরস্কে কেন পৌঁছে গেলেন। এদিকে নিউ দিল্লির একটি হাই লেভেল সিকিউরিটি মিটিংয়ে সামনে বসেছিলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। সেই বৈঠকেই বাংলাদেশ হঠাৎ পাকিস্তানের পুরনো এজেন্ডা সামনে এনে প্রায় মৃত সার্ককে আবার জীবিত করার প্রস্তাব কেন দিল। আর সবথেকে বড় প্রশ্ন, ভারত যে 2680 জনেরও বেশি অবৈধ অনুপ্রবেশকারীর তালিকা বাংলাদেশের হাতে তুলে দিয়েছিল, সেই তালিকা নিয়ে ঢাকার স্বরাষ্ট্র দপ্তর বছরের পর বছর নীরবে বসে আছে কেন। বন্ধুরা, আজ আমরা যে জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ভারতের গোটা পূর্ব সীমান্তের সিকিউরিটি এস্টাবলিশমেন্টকে নড়েচড়ে বসাতে বাধ্য করেছে। ঘটনাগুলি এমনভাবে একটার সঙ্গে আরেকটা জুড়ে যাচ্ছে যেন কোনো হলিউড জিওপলিটিক্যাল থ্রিলারের স্ক্রিপ্ট চোখের সামনে বাস্তবে লেখা হচ্ছে। একদিকে অবৈধ অনুপ্রবেশ, অন্যদিকে ভারতের সীমান্তের পাশে বিদেশি সেনাবাহিনীর যুদ্ধাভ্যাস, তার সঙ্গে যুক্ত হয়েছে তুরস্কের মিলিটারি কানেকশন এবং পাকিস্তানের প্রতি বাংলাদেশের নতুন করে বেড়ে ওঠা প্রেম। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ভারতের একেবারে পাশেই ধীরে ধীরে একটি নতুন অ্যান্টি ইন্ডিয়া ওয়ার রুম তৈরি করা হচ্ছে। আজ আমরা এই পুরো খেলাটার ভেতরের সেই স্তরগুলিকে ডিকোড করব, যেগুলি আলাদা আলাদা করে দেখলে সাধারণ ঘটনা মনে হতে পারে, কিন্তু একসঙ্গে জুড়ে দেখলে আপনি একটা চেন রিয়াকশন খুঁজে পাবেন। এই মুহূর্তে ভারতের সিকিউরিটি এজেন্সিজ সব থেকে বেশি নজর রাখছে এক্সারসাইজ টাইগার লাইটনিং 2026-এর ওপর। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সিলেট সামরিক এলাকায় রবিবার থেকে এমন একটি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ শুরু হয়েছে যা নিউ দিল্লির সাউথ ব্লকের ভেতরে বড়সড় আলোড়ন তৈরি করেছে। এই যুদ্ধাভ্যাস চলবে 31শে জুলাই পর্যন্ত। এর মধ্যে অংশ নিচ্ছে ইউএস আর্মি প্যাসিফিক এবং ওএনজি এর মোট 91টি কমান্ডো। তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ প্যারা কমান্ডো ব্রিগেডের 93 জন ট্রেন্ড ফাইটার। ওপর থেকে দেখলে এটিকে একটি রুটিন বায়োল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ বলে মনে হতে পারে, কারণ টাইগার লাইটনিং এক্সারসাইজ নতুন নয়। 2017 সাল থেকেই বিভিন্ন পর্যায়ে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এই এক্সারসাইজকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সামরিক সমন্বয় এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শক্তিশালী করার উদ্যোগ হিসেবে তুলে ধরেছেন। কিন্তু আসল খেলা এক্সারসাইজের অফিসিয়াল স্টেটমেন্টের মধ্যে নেই। আসল খেলা লুকিয়ে রয়েছে এর লোকেশনের মধ্যে। কারণ সিলেট কোনো সাধারণ মিলিটারি জোন কিন্তু নয়। সিলেট ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, বিশেষ করে আসাম ও মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তের একেবারে গায়ে লেগে রয়েছে। ভারতের নর্থ ইস্ট, যাকে আমরা সেভেন সিস্টার্স নামে জানি, সেটি দেশের সিকিউরিটি গ্রিডের সবথেকে সেন্সিটিভ অঞ্চলগুলির মধ্যে একটি। মূল ভারতের সঙ্গে এই বিশাল এলাকার যোগাযোগ অনেকটাই নির্ভরশীল সরু শিলিগুড়ি করিডোরের ওপর, যাকে চিকেন স্নেকও বলা হয়। এই করিডোরের সামান্য ডিসরাপশনও গোটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ এবং মিলিটারি লজিস্টিক্সে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। তাই ভারতের সীমান্তের এত কাছে একটি গ্লোবাল সুপার পাওয়ারের সেনাবাহিনী জঙ্গল ওয়ারফেয়ার, ট্যাকটিক্যাল মুভমেন্ট এবং স্পেশাল অপারেশনের ট্রেনিং নেবে, আর দিল্লি সেটাকে নিছক কোইন্সিডেন্স বলে ছেড়ে দেবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। জিওপলিটিক্যাল সার্কেলসে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে আমেরিকা বঙ্গোপসাগর এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নের ওপর সরাসরি নজরদারি বজায় রাখতে সেন্ট মার্টিন আইল্যান্ড অথবা বাংলাদেশের জন্য কোনো স্ট্র্যাটেজিক লোকেশনে একটি মিলিটারি বেস বা পার্মানেন্ট অ্যাক্সেস চায়। ভারত বরাবরই নিজের ইমিডিয়েট নেইবারহুডে কোনো এক্সট্রা রিজিওনাল পাওয়ারের স্থায়ী মিলিটারি প্রেজেন্সের বিরোধিতা করে এসেছে, কারণ ভারতের চারপাশে বাইরের কোনো শক্তির সামরিক উপস্থিতি তৈরি হলে সেটা শুধু বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের বিষয় থাকে না, সেটা সরাসরি ভারতের স্ট্র্যাটেজিক স্পেসের মধ্যে হস্তক্ষেপে পরিণত হয়। সিলেটের মাটিতে আমেরিকান কমব্যাট বুটস এর শব্দ তাই নিউ দিল্লির কাছে কোনো সাধারণ ট্রেনিং এক্সারসাইজ নয়। ভারত এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। কিন্তু এরপরে যে পার্টটি আমি আলোচনা করব সেই লেয়ারটি আরও বিপজ্জনক। যে সময় সিলেটের জঙ্গলে আমেরিকান ও বাংলাদেশি সেনারা অস্ত্র নিয়ে ট্যাকটিক্যাল এক্সারসাইজ চালাচ্ছিল, ঠিক সেই সময় বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান তুরস্ক সফরে গিয়েছেন। সেই তুরস্ক যে কাশ্মীর ইস্যুতে প্রায় প্রতিবারই পাকিস্তানকে অন্ধভাবে সমর্থন করেছে, আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেলেই ভারতের বিরুদ্ধে কথা বলেছে এবং পাকিস্তানের অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভকে ডিপ্লোম্যাটিক অক্সিজেন দিয়েছে। তাহলে হঠাৎ বাংলাদেশের সেনাবাহিনীর তুরস্ককে এতটা প্রয়োজন পড়ল কেন? ডিফেন্স এক্সপার্টদের মতে তুরস্ক দীর্ঘদিন ধরেই তাদের বাইরাক্তার ড্রোন, মিসাইল সিস্টেম এবং অন্যান্য মিলিটারি হার্ডওয়্যার দক্ষিণ এশিয়ার বাজারে অ্যাগ্রেসিভলি পুশ করার চেষ্টা করছে। ফলে আমেরিকা, তুরস্ক এবং বাংলাদেশের এই নতুন কানেকশনকে কেবল তিনটি দেশের স্বাভাবিক সম্পর্ক বলে উড়িয়ে দেওয়া কঠিন।
একদিকে আমেরিকার কাছ থেকে ট্যাকটিক্যাল ট্রেনিং, জঙ্গল অপারেশন এবং স্পেশাল ফোর্স কোঅর্ডিনেশন, অন্যদিকে তুরস্কের কাছ থেকে ড্রোন এবং মিলিটারি হার্ডওয়্যার সংগ্রহের সম্ভাবনা। এই কম্বিনেশনটাই এখন একটি নতুন ডার্ক ট্রায়াঙ্গেলের ছবি তুলে ধরছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি ভারতের ওপর নিজের মিলিটারি ডিপেন্ডেন্সি কমিয়ে একটি অল্টারনেটিভ ডিফেন্স ব্লক তৈরি করতে চাইছে, নাকি কোনো বিদেশি শক্তি নির্দেশে ভারতকে ঘিরে রাখার জন্য অনেক আগেই একটি দীর্ঘ জিওপলিটিক্যাল স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, যার বিভিন্ন সিন এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে? এগুলি শুধু কল্পনার উপর দাঁড়িয়ে থাকা প্রশ্ন নয়, প্রায় গ্রাউন্ড রিয়েলিটির দিকে তাকালে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে ওঠে। ভারত বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি একাধিক জায়গায় কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে। মূল ইস্যু অবৈধ অনুপ্রবেশ। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। নাগরিকত্ব যাচাই করার জন্য ভারত সরকার বাংলাদেশের হাতে 2680 জনেরও বেশি সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীদের নামের একটি বিস্তারিত লিস্ট তুলে দিয়েছে। ভারতের আইন এই বিষয়ে একেবারে পরিষ্কার। যে ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করছে তার এদেশে থাকার কোনো অধিকার নেই, তাদের নিজের দেশে ফিরে যেতেই হবে। মোদী সরকারের জিরো টলারেন্স পলিসি অনুযায়ী বিএসএফ সীমান্ত দিয়ে প্রবেশ করা অবৈধ ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক দায়িত্বে থাকা সালাউদ্দিন আহমেদের বক্তব্য দুই দেশের ডিপ্লোম্যাটিক রিলেশনের মধ্যে নতুন করে আগুন ধরিয়েছে। তিনি বলেছেন যে পুশিনের মাধ্যমে কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তার কথা অনুযায়ী বিজিবি স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে বিএসএফ এর একাধিক পুশিন অ্যাটেম্পটকে ব্যর্থ করে দিয়েছে। তিনি আরও বলেছেন যে ভারত কোনো তালিকা দিলেই বাংলাদেশ সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ফেরত নেবে না। প্রথমে সম্পূর্ণ লিগ্যাল প্রসেস হবে, তারপর সিটিজেনশিপ ভেরিফিকেশন হবে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কাউকে গ্রহণ করা হবে। হ্যাঁ, এই কথাটি শুনতে আইনসম্মত আপনার মনে হতে পারে, কিন্তু ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিসিয়াল রেকর্ড বলছে বহু ব্যক্তির সিটিজেনশিপ ভেরিফিকেশন হওয়ার পরেও তাদেরকে 5 বছরেরও বেশি সময় ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ভেরিফিকেশনের কথা বলছে যেগুলি লিগ্যাল লাগছে, কিন্তু সেই ভেরিফিকেশন জীবনেও হবে না, আর তার কারণে নির্দিষ্ট টাইমলাইনও নেই। ফলে বিষয়টি পরিষ্কার, ঢাকা এই মানুষগুলিকে ফেরত নেওয়ার জন্য কোনো তাড়াহুড়ো দেখাচ্ছে না, বরং লিগ্যাল প্রসিডিওর এবং ভেরিফিকেশনের নামে বিষয়টিকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হচ্ছে। আর এই ডিলের সবথেকে বড় চাপ গিয়ে পড়ছে ভারতের বর্ডার স্টেটসের ওপর, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামের ওপর। কারণ হাজার হাজার অবৈধ মানুষের পরিচয় যাচাই না করে বছরের পর বছর ভারত রেখে দিলে তার প্রভাব শুধু সিকিউরিটির ওপর পড়ে না, তার প্রভাব পড়ছে জনসংখ্যার ভারসাম্য, স্থানীয় চাকরি, সরকারি রিসোর্সেস, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক ব্যবস্থার ওপরেও। আর এখানেই বাংলাদেশের সবথেকে বড় ডবল স্ট্যান্ডার্ড প্রকাশের সামনে চলে আসে। ভারতের বর্ডার ফেন্সিংকে তারা অমানবিক বলে, সীমান্তে কড়াকড়ি বাড়ানোকে অ্যাগ্রেশন হিসেবে তুলে ধরে এবং আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে। কিন্তু সেই একই বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক কর্তৃপক্ষ এখন বলছে তারা মায়ানমার বর্ডারে বার্বড ওয়্যার ফেন্সিং তৈরির বিষয়টিকে সিরিয়াসলি কনসিডার করছে। কেন? কারণ মায়ানমার সীমান্ত এলাকায় আর্মড রেবেল গ্রুপের মুভমেন্ট বেড়েছে, সংঘর্ষ চলছে এবং বাংলাদেশ আশঙ্কা করছে রোহিঙ্গা ও বিদ্রোহীরা সীমান্ত পার হয়ে তাদের দেশে প্রবেশ করতে পারে। অর্থাৎ মায়ানমার থেকে মানুষ বাংলাদেশে ঢুকলে ঢাকার হঠাৎ ন্যাশনাল সিকিউরিটির কথা মনে পড়ে যায়। তখন বার্বড ওয়্যার প্রয়োজন হয়ে যায়, মিলিটারি ডিপ্লয়মেন্ট প্রয়োজন হয়ে যায়, বর্ডার সিলিং জরুরি হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে ভারতে ঢুকে এখানকার ল্যান্ড, জবস এবং পাবলিক রিসোর্সে সবকিছু খেয়ে ফেলছে। তখন নাকি ভারতের নিজের সীমান্ত সুরক্ষিত করার অধিকার নেই। এটাই তাদের ডবল স্ট্যান্ডার্ড। নিজেদের সীমান্তে ফেন্সিং করলে সেটা ন্যাশনাল সিকিউরিটি, আর ভারত ফেন্সিং করলে সেটা হিউম্যান রাইটস ভায়োলেশন। এই দিরাচিতার পেছনে আরো ভয়ঙ্কর একটি স্ট্র্যাটেজি কাজ করছে বলেই মনে হচ্ছে। বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের সফট অ্যাপ্রোচের সুযোগ নিয়ে নিজেদের সারপ্লাস পপুলেশনের একটা অংশ ভারতের ঘাড়ে ডাম্প করতে চায়। মানুষ একবার ভারতে ঢুকে গেলে ভেরিফিকেশনের নামে 5 বছর 10 বছর সময় কাটিয়ে দেওয়া যায়। তারপর লোকাল ডকুমেন্টস, পলিটিক্যাল কানেকশন এবং প্রশাসনিক লুপহোল ব্যবহার করে তাদের স্থায়ীভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু বর্তমান ভারতের রেসপন্স আর 1990-এর দশকের মতো নয়। ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক থিঙ্কিং এখন পিওরলি ডিফেন্সিভ পজিশন থেকে ধীরে ধীরে অফেন্সিভ পশ্চারের দিকে চলে গেছে। বিএসএফকে সীমান্ত সুরক্ষিত রাখার জন্য অনেক বেশি অপারেশনাল ফ্রিডম দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের ফরেন মিনিস্ট্রি ডিপ্লোম্যাটিক লেভেলে বাংলাদেশের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে যাতে যাচাই করা নাগরিকদের ফেরত নেওয়ার প্রসেস আর অনির্দিষ্টকাল আটকে রাখা না যায়। এবার আসা যাক এই পুরো জিওপলিটিক্যাল চেস গেমের সবথেকে বড় মাস্টার স্ট্রোকের দিকে। নিউ দিল্লিতে বিমস্টেক দেশগুলির ন্যাশনাল সিকিউরিটি চিফসদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। এই বৈঠকের আয়োজক ছিলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, যাকে অনেকেই ভারতের সবথেকে পাওয়ারফুল স্ট্র্যাটেজিক মাইন্ড এবং জেমস বন্ড বলে থাকেন। সেই বৈঠকে হঠাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম এমন একটি বিষয় নিয়ে তুলে ধরেন যা শুনে সেখানে উপস্থিত বহু ডিপ্লোম্যাট
এবং সিকিউরিটি অফিসিয়াল অবাক হয়ে যান। তিনি প্রায় ডেড হয়ে যাওয়া সার্ককে আবার জীবিত করার প্রস্তাব দেন। তার বক্তব্য ছিল বিমস্টেক এবং সার্ককে একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সার্ক পাকিস্তানের সন্ত্রাসবাদ, রাজনৈতিক বাধা এবং ভারতের বিরুদ্ধে ইসলামাবাদের লাগাতার ষড়যন্ত্রের কারণে কার্যত অচল হয়ে গেছে, সেই সার্ককে হঠাৎ বাংলাদেশের এত প্রয়োজন কেন? আর এই প্রস্তাবটা ঠিক অজিত দোভালের সামনে বসেই তোলা হয়েছিল। এখন প্রশ্ন যে এর পেছনে কার ডিপ্লোম্যাটিক স্ক্রিপ্ট কাজ করছে, কারণ এখান থেকেই এই অ্যান্টি ইন্ডিয়া ওয়ার রুমের পরবর্তী এবং আরো গন্ধকার অধ্যায় শুরু হয়। এখন সার্কের মধ্যে এমন কি আছে যেটা ভারতের জন্য এতটা আনকমফোর্টেবল? সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এই রিজিওনাল অর্গানাইজেশনের সদস্য মোট 8টি দেশ, আর সেই 8টি দেশের মধ্যেই রয়েছে পাকিস্তান। 2016 সালে উরি টেরর অ্যাটাকের পর ভারত একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিল, টেরর অ্যান্ড টক্স ক্যান নট গো টুগেদার। একদিকে পাকিস্তান ভারতের মাটিতে সন্ত্রাসবাদ এক্সপোর্ট করবে, জঙ্গিদের শেল্টার, ট্রেনিং এবং ফান্ডিং দেবে, আর অন্যদিকে রিজিওনাল কোঅপারেশনের নামে একই টেবিলে বসে শান্তির নাটক করবে। এই ডবল গেম ভারত আর মেনে নেবে না। সেই কারণেই 2016 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সার্ক সামিট ভারত কঠোরভাবে বয়কট করে। ভারতের পর আফগানিস্তান, বাংলাদেশ এবং ভুটানও সেই সম্মেলন থেকে সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত সামিটটাই বাতিল হয়ে যায়। তারপর থেকে প্রায় এক দশক ধরে ভারত সার্ককে কার্যত পাশে সরিয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ফোকাস বিমস্টেকের দিকে শিফট করেছে, কারণ বিমস্টেকের মধ্যে পাকিস্তান নেই। বিমস্টেকের মাধ্যমে ভারত বে অফ বেঙ্গল অঞ্চলের দেশগুলির মধ্যে কানেক্টিভিটি, ট্রেড, এনার্জি কোঅপারেশন, ম্যারিটাইম সিকিউরিটি এবং কাউন্টার টেরোরিজম কোঅর্ডিনেশন শক্তিশালী করার চেষ্টা করেছে। তাহলে এত বছর পর হঠাৎ বাংলাদেশের সার্ক এবং পাকিস্তানের কথা মনে কেন পড়ল? ডিপ্লোম্যাটিক সার্কেলস এবং ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্টের মধ্যে বিষয়টি বহুদিন ধরেই পরিষ্কার। পাকিস্তান দীর্ঘ সময় ধরে সার্ককে আবার সক্রিয় করার চেষ্টা করছে, কারণ সার্ক ডেট থাকলে সাউথ এশিয়া রিজিয়নাল স্ট্রাকচারের মধ্যে পাকিস্তান কার্যত আইসোলেট হয়ে পড়ে। বিমস্টেক এগিয়ে গেলে পাকিস্তানের কোনো জায়গা থাকে না। ইন্ডিয়া লেড কানেক্টিভিটি এবং ট্রেড আর্কিটেকচার তৈরি হয়, কিন্তু ইসলামাবাদ সেই সিস্টেমের পুরোপুরি বাইরে থাকে। তাই পাকিস্তানের লক্ষ্য একটাই, যেভাবেই হোক সার্ককে আবার জীবিত করা এবং রিজিওনাল প্ল্যাটফর্মের মধ্যে ব্যাকডোর এন্ট্রি নেওয়া। আর এখন মনে হচ্ছে বাংলাদেশ সেই পাকিস্তানি স্ট্র্যাটেজির নতুন মুখপাত্র হয়ে উঠেছে। ফেব্রুয়ারিতে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই বাংলাদেশের মধ্যে সার্ক রিভাইভালের চেষ্টার ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল। বিভিন্ন ডিপ্লোম্যাটিক স্টেটমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা হয়েছে সাউথ এশিয়ার কোঅপারেশন নাকি সার্ক ছাড়া অসম্পূর্ণ, কিন্তু বাস্তবে এই প্রপোজাল সরাসরি ভারতের ফরেন পলিসি ডিরেকশনকে চ্যালেঞ্জ করছে। অজিত দোভালের সামনে বসে পাকিস্তানকে আবার রিজিওনাল প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার পক্ষে কথা বলা কোনো ডিপ্লোম্যাটিক সাজেশন নয়। এটা দেখাচ্ছে বাংলাদেশ এখন ভারতের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসার ডেসপারেশনের মধ্যে এমন একটি খেলা দেখাচ্ছে যার ফল শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই বিপজ্জনক হতে পারে। আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশকে গত কয়েক বছর আগেও ভারতের সবথেকে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে দেখা হতো, যে দেশের ইকোনমি, এনার্জি সাপ্লাই, কানেক্টিভিটি এবং রিজিওনাল সার্ভাইভালের একটা বড় অংশ ভারতের সঙ্গে সম্পর্কের উপর দাঁড়িয়ে রয়েছে, সেই বাংলাদেশ হঠাৎ এত বড় স্ট্র্যাটেজিক অডাসিটি দেখানোর সাহস পাচ্ছে কোথা থেকে? এর পেছনে একটা গভীর হিডেন লেয়ার রয়েছে এবং ডিপ স্টেট এবং ফরেন ফান্ডসও রয়েছে, যেটি মেইন স্ট্রিম ডিসকাশনে প্রায় বাদই পড়ে যাচ্ছে। বাংলাদেশ এই মুহূর্তে একসঙ্গে 3টি আলাদা গেম খেলছে। প্রথমত, তারা সিলেটের মতো সেন্সিটিভ জায়গায় আমেরিকাকে মিলিটারি অ্যাক্সেস দিয়ে ওয়াশিংটনকে খুশি রাখতে চাইছে। এর উদ্দেশ্য হতে পারে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসের নামে পশ্চিমা দেশগুলির যেসব রেস্ট্রিকশন বা স্যাংশনের ভয় বাংলাদেশের ওপর ঝুলছে সেগুলিকে সফট করা। অর্থাৎ আমেরিকাকে বোঝানো হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রয়োজন হলে বাংলাদেশ ইউজফুল পার্টনার হতে পারে। সামরিক ট্রেনিং, অপারেশনাল অ্যাক্সেস এবং রিজিওনাল প্রেজেন্সের সুযোগ দেওয়া হবে। তার বদলে ওয়াশিংটন বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে চাপ কমাবে। দ্বিতীয়ত, বাংলাদেশ টার্কি এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে নিজেদের দেশের র্যাডিক্যাল ইসলামিস্ট কনস্টিটিউন্সিকে সন্তুষ্ট রাখতে চাইছে। তুরস্ককে অনেক ইসলামপন্থী গোষ্ঠী একটি আইডিওলজিক্যাল পাওয়ার হিসেবে দেখে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ক্লোজনেস বাংলাদেশের একটি নির্দিষ্ট অ্যান্টি ইন্ডিয়া পলিটিক্যাল ইকোসিস্টেমকে এনার্জাইজ করে। ফলে আঙ্কারা এবং ইসলামাবাদের সঙ্গে মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক প্রক্সিমিটি বাড়িয়ে দেশের ভেতরের কট্টরপন্থী ভোট ব্যাংককে মেসেজ দেওয়া হচ্ছে নতুন বাংলাদেশ আর ভারতের সঙ্গে পুরনো সম্পর্কের মধ্যে আটকে নেই। তৃতীয়ত, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রেশার ট্যাকটিক্স ব্যবহার করছে। তিস্তা রিভার ওয়াটার শেয়ারিং, বর্ডার ফেন্সিং, ট্রানজিট ট্রেন কানেক্টিভিটি এবং ক্রস বর্ডার ট্রেডের মতো বিষয়কে ভারতকে কনসেশন দিতে বাধ্য করার জন্য তারা বুঝিয়ে দিতে চাইছে প্রয়োজন হলে ঢাকা, ওয়াশিংটন, আঙ্কারা এবং ইসলামাবাদের দিকে আরো বেশি ঝুঁকতে পারে। আর এটাই অ্যান্টি ইন্ডিয়া ওয়ার রুম 2026-এ। এখানে যাদেরকে দিয়ে খেলানো হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ, কিন্তু চাল দিচ্ছে আমেরিকা, তুর্কি আর পাকিস্তান। এই দেশগুলি জানে কনভেনশনাল ওয়ারের মধ্যে ভারতকে সরাসরি হারানো এখন প্রায় অসম্ভব, তাই তারা এই ট্যাকটিক্সগুলিকে কনসিডার করছে। ভারত এখন $4 ট্রিলিয়ন
বিলিয়ন ডলারের ইকোনমির দিকে এগোচ্ছে, মিলিটারি মডার্নাইজেশন দ্রুত বাড়ছে, আর গ্লোবাল পলিটিক্সে দেশটি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার হিসেবে উঠে এসেছে। তাই ইন্ডিয়াকে সরাসরি যুদ্ধে হারানোর বদলে 2.5 ফ্রন্ট স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। একদিকে চায়না, অন্যদিকে পাকিস্তান, আর হাফ ফ্রন্ট তৈরি করা হচ্ছে মালদ্বীপ, নেপাল এবং বাংলাদেশের মতো প্রতিবেশীদের নিয়ে। কিন্তু মোদী সরকার এবং এস জয়শঙ্করের ডিপ্লোম্যাটিক মেশিনারি এই গেম আগেই ডিকোড করেছে। সার্ক নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার। পাকিস্তানের টেরোরিজম স্পন্সরশিপের কারণে এই প্ল্যাটফর্ম কার্যত ডেড। বাংলাদেশ যতই রিভাইভ করার চেষ্টা করুক, ইন্ডিয়া ব্রিমস্টেক এবং পাকিস্তান ফ্রি রিজিওনাল কানেক্টিভিটির পথেই থাকবে। সিলেটের ইউএস বাংলাদেশ মিলিটারি এক্সারসাইজও ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিজ মনিটর করছে। ভারতের সেন্সিটিভ নর্থ ইস্ট বর্ডারের এত কাছে ফরেন স্পেশাল ফোর্সের উপস্থিতি দিল্লি ইগনোর করবে না। বর্ডার ইস্যুতেও ইন্ডিয়া কঠোর। 2680 অনুপ্রবেশকারীর তালিকা শুধু শুরু। বাংলাদেশ ভেরিফিকেশন নামে সময় নষ্ট করলে ট্রেড ব্যারিয়ার, ভিসা রেস্ট্রিকশন এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। বন্ধুত্ব থাকবে, কিন্তু সোভেনিরিটি এবং ন্যাশনাল সিকিউরিটির ওপরে কিছু নয়। এখন প্রশ্ন, বাংলাদেশ কি জেনে শুনে আমেরিকা পাকিস্তানের হাতে খেলছে, নাকি এর পেছনে আরো বড় কোনো গেম রয়েছে, আরো বড় কোনো মুখ রয়েছে, নাকি হিডেন এজেন্ডা রয়েছে? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।